সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের অনুশীলনী 17 তোমাদের অনেক কিছু কিন্তু শেখানো হয়েছে। অধ্যায় 17 তাই না? গড়, মধ্যক, প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়, গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয়, এগুলো সবই শেখানো হয়েছে, তাই তো? আশা করি তোমরা এগুলা বাসায় প্র্যাকটিস করেছো। আর যদি করে না থাকো তাহলে খুব অন্যায় করেছো, এই কারণ পরে তোমাদের এগুলো মনে থাকবে না। আর আগেও বলেছি, এখনও বলছি, এই অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল অবশ্যই আনসার করতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে তো অঙ্ক করিয়েছি, কিন্তু আজকে আমি তোমাদের গ্রাফ শেখাবো। গ্রাফ তোমাদের 3 ধরনের সচরাচর গ্রাফ আসে। একটা হলো আয়তলেখ্য, আর একটা হলো বহুভুজ অঙ্কন, আর একটা কি অজীব রেখা অঙ্কন। কয় ধরনের গ্রাফ হয়? 3 ধরনের। আবার বলছি, আয়তলেখ্য অঙ্কন, অজীব রেখা অঙ্কন, আর একটা বহুভুজ অঙ্কন। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখবা প্রশ্নে সচরাচর একটা গ্রাফ থাকবেই। তো তোমরা যদি চিন্তা করো যে গ্রাফ বাদ দিয়ে শুধু অঙ্কগুলো শিখবে, তাহলে কিন্তু হবে না, কারণ গ্রাফ তোমাদের আনসার করতেই হবে। আর ক্লাস 8-এ কিন্তু তোমরা আয়তলেখ্য আনসার করেছো, তাই না? তাহলে ওইটা আর এটা কিন্তু প্রায় সেম। আশা করি যদি 8-এরটা বুঝে থাকো, 9-এরটাও তোমরা বুঝবে। যেমন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আয়তলেখ্য অঙ্কন দিয়ে শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের পেজ নাম্বার 344, এখানে 14 নাম্বার, 14-এর গ। এখানে দেখো উপরে কি লিখেছে, যে কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। অর্থাৎ এখানে দেখো তোমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, নিচে কি দেওয়া আছে? গণসংখ্যা। এইটার উপর ভিত্তি করে ক আর খ তো আগেই আমি শিখিয়েছি, এখন গ নাম্বারটা শিখাচ্ছি। দেখো উপাত্তের আয়তলেখ্য অঙ্কন করো। তার মানে এই গণসংখ্যা নিবেশন সারণীর উপর ভিত্তি করে তোমাকে আয়তলেখ্য অঙ্কন করতে হবে, ঠিক আছে? তাহলে আসো কিভাবে আয়তলেখ্য অঙ্কন করতে হয় দেখাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আয়তলেখ্য অঙ্কন করতে গেলে এই ছকটা তুলে নিতে হয়। দেখো এই ছকটা কিন্তু কিভাবে আছে? পাশাপাশি, তাই না? কিন্তু আমরা পাশাপাশি লিখব না, আমরা পরীক্ষার খাতায় উপর নিচ করে লিখব, ঠিক আছে? তো লিখি, দেখো 14 গ। শিক্ষার্থী বন্ধুরা, একটু বলি, পরীক্ষায় যখন তোমরা গ্রাফ অঙ্কন করবে, অবশ্যই শিক্ষকের কাছ থেকে গ্রাফ কাগজ চেয়ে নিবে, ঠিক আছে? এখানে তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটা ছক কাটা হয়েছে, একটা ছক আঁকা হয়েছে, গ্রাফ কাগজের একটা ছক। তো এইটা দিয়ে মোটামুটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু মেইনলি তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু এরকম ঘর কাটলে হবে না। পরীক্ষার খাতায় তোমরা গ্রাফ কাগজ চেয়ে নিবে এবং ওখানে তোমরা চিত্র অঙ্কন করবে, অর্থাৎ গ্রাফের কাজ করবে, ঠিক আছে? তাহলে আগে আমরা ছকটা তুলে নিচ্ছি। দেখো কি লিখছি, দেখো আচ্ছা, তার আগে তোলার আগে একটা জিনিস, তোমরা সবাই বইটা খুলো, 344 নাম্বার পেজের 14 গ। খেয়াল করো, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা শেষ প্রথম শ্রেণী, ব্যবধান কত দেখো? 45 থেকে 49।
দ্বিতীয় শ্রেণীতে কি আছে দেখো, 50 থেকে 54। তার মানে দেখো 49-এর শেষ, আবার 50 থেকে দ্বিতীয় শ্রেণীতে শুরু। যদি দেখো এর শেষ সীমা মানে ঊর্ধ্বসীমা আর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা যদি এক না হয়, তাহলে সেটাকে এক করে নিতে হয়। যেমন এখানে দেখো 49 আছে, পরবর্তী শ্রেণীতে দেখো 50 দিয়ে শুরু, তাহলে 49 আর 50 কি এক হলো? না, এক না। তার মানে এই ধরনের যদি এক না থাকে, এই ধরনের শ্রেণীকে বলা হয় বিচ্ছিন্ন শ্রেণী। কি বলে? বিচ্ছিন্ন শ্রেণী সীমা। আর আমরা বিচ্ছিন্ন থাকলে সেটাকে কি করে নিতে হবে? অবিচ্ছিন্ন করে নিতে হয়। আবার বলছে আয়তলেখ, সবসময় মনে রাখবে আয়তলেখ আর বহুভুজ। আয়তলেখ আর বহুভুজ। আগে দেখবে শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন কিনা। যদি অবিচ্ছিন্ন থাকে তাহলে এখন যেটা শেখাবো ওইটা দরকার নেই, সরাসরি ওইটার থেকে কাজে লাগিয়ে গ্রাফ অঙ্কন করবে। আর এখন যেহেতু শ্রেণী ব্যবধান, এই যেখানে প্রথম শ্রেণীর উচ্চসীমা, দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা ভিন্ন অর্থাৎ বিচ্ছিন্ন, তাই এই ক্ষেত্রে আমরা কি করব? অবিচ্ছিন্ন তৈরি করে নিব। এখন দেখো কিভাবে বিচ্ছিন্ন শ্রেণীকে অবিচ্ছিন্ন শ্রেণীতে তৈরি করা হয়। হ্যাঁ, এইটার জন্য আগে যে কথাটা লিখতে হবে সেটা হলো প্রদত্ত সারণীতে আগে এটা লিখে নিবে, যদি অবিচ্ছিন্ন না থাকে উপাত্তের শ্রেণী ব্যবধান বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন হলে হবে সারণী হবে, কি লিখলাম দেখো, প্রদত্ত সারণীতে উপাত্তের শ্রেণী ব্যবধান বিচ্ছিন্ন। শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন হলে সারণীটা কি হবে? তাহলে শুরুতে দেখো আমি ছক কাটি, তোমরা দেখো।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, ছকটা ছিল পাশাপাশি, আমি কিন্তু উপর নিচ করে লিখলাম। আচ্ছা, প্রথমে কি লিখলাম? শ্রেণী ব্যাপ্তি। দেখো 45 থেকে 49, যখন গণসংখ্যা কত ছিল? 4। আমি শুরুতেই বলে দিয়েছি আয়তলেখ অঙ্কনের জন্য অবশ্যই কি হতে হবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হতে হবে। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমার জন্য আমি আলাদা একটা কলাম রাখলাম, আর গণসংখ্যাকে পরে লিখছি, ঠিক আছে? আচ্ছা, 50 থেকে 54 গণসংখ্যা হচ্ছে 8, এরকম দেওয়া আছে। এই দুইটা কলাম কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যদি কোশ্চেনে না থাকে তোমাকে তৈরি করে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে সেটা তৈরি করব? মনে রাখবা, প্রথমে যে সীমাটা থাকে এটা তো নিম্ন সীমা, তাই না? তাহলে 45, এই প্রথম সংখ্যাগুলো থেকে 0.5, কি বলছি? 0.5 মানে এইটা 0.5, 0.5। নিয়মটা হচ্ছে প্রথম সংখ্যা থেকে, এই প্রথম সংখ্যাগুলো থেকে 0.5 বিয়োগ করে নিতে হয়, ঠিক আছে? তাহলে 45 থেকে 0.5 বাদ দাও। ক্যালকুলেটরেও করতে পারো, তোমরা মুখে মুখেও করতে পারো। আচ্ছা, 0.5 বলতে কি বোঝে? হাফ। তার মানে 45 থেকে 0.5কে বিয়োগ করলে ক্যালকুলেটরে কত আসে দেখো? 44.5, ঠিক আছে? ঠিক একইভাবে এগুলোও করে ফেলো। 50 থেকে 0.5 দিয়ে বিয়োগ দাও, দেখবে 49.5। পরেরটা বিয়োগ করো, 54.5। তারপর এটা বিয়োগ করো, 59.5। 65 থেকে পয়েন্ট বিয়োগ করো, 65 থেকে 0.5 বিয়োগ করো, তাহলে দেখবে 64.5। আবার এই 70 থেকেও 0.5 বিয়োগ করো, তাহলে 69.5। ক্লিয়ার? তার মানে কি করলাম? প্রথম সংখ্যাগুলো থেকে 0.5 আমি বিয়োগ করে দিলাম, গেল। তারপর এই যে হাফ, এই যে দ্বিতীয় সংখ্যাগুলো আছে এগুলো সবগুলোর সাথে 0.5 যোগ করবে। তার মানে কি? প্রথম সংখ্যা থেকে 0.5 বিয়োগ, আর শেষের সংখ্যাগুলোর সাথে 0.5 যোগ। মনে থাকবে? যেমন এখানে 49 আছে, 49-এর সাথে 0.5 যোগ করলে কি হয়? 49.5। ক্লিয়ার? ঠিক একইভাবে -54-এর সাথে 0.5 যোগ করো, 54.5। সিমিলারলি 59-এর সাথে 0.5 যোগ করো, 59.5। 64.5 যোগ করো, 64.5। পরেরটা কি হয় বলো তো? 69.5। আর তারপরেরটা 74.9। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি করলাম? প্রথম সংখ্যাগুলো থেকে 0.5 বিয়োগ করে ফেললাম, আর শেষের যে সংখ্যাগুলো থাকলো দেখো প্রত্যেকটার সাথে 0.5 আমি যোগ করলাম। দেখো তো এখানে কোনো তফাৎ দেখতে পাচ্ছ কিনা? দেখো এই শেষ সংখ্যায় দেখো কি আছে? 49.5। দ্বিতীয় শ্রেণীতেও দেখো 49.5। দেখো দুইটা সংখ্যা কি সেম হয়ে যাচ্ছে না? তাহলে এই ধরনের শ্রেণীসীমাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আবার দেখো এখানে দ্বিতীয় শ্রেণীর উচ্চসীমা কত? দেখো 54.5। তাহলে তৃতীয় শ্রেণীটা দেখো শুরু হচ্ছে ওই একই সংখ্যা দিয়ে, 54.5। তার মানে যেটা দিয়ে শেষ হচ্ছে ওই একই সংখ্যা দিয়ে কিন্তু পরের শ্রেণী শুরু হচ্ছে, তাই তো? তারপর দেখো এখানে 59.5, দেখো পরের শ্রেণীতে 59.5 দিয়ে শুরু হচ্ছে। তার মানে এই যে এইভাবে যে শুরু হয়, একটা দিয়ে শেষ, আবার দ্বিতীয় শ্রেণীতে ওই একই সংখ্যা দিয়ে শুরু, এই ধরনের শ্রেণীকে আসলে কি বলা হয়? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ক্লিয়ার? তাহলে আয়তলেখ অঙ্কনের জন্য ফার্স্ট আমাদের প্রথম কাজ থাকবে, যদি এটা বিচ্ছিন্ন থাকে তাহলে এটাকে অবিচ্ছিন্ন করে নাও। এইবার আমরা আঁকবো কি? গ্রাফ। কি আঁকবো?
গ্রাফ, গ্রাফের কাজ তোমরা ছোট ক্লাস থেকেই শিখে আসছো, 7এও শিখে আসছো, আমি জানি 6এও কিছু ধারণা থাকার কথা। এইটা তো অবশ্যই শিখেছো, তারপরও আমি রিপিট করছি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু ধনাত্মক, মানে প্লাস, তাই তো? আচ্ছা, যেহেতু এটা প্লাস, তাহলে আমরা জানি, এখানে একটু আঁকছি বিষয়টা, এটা খেয়াল করো। তোমরা গ্রাফ কাগজে আগে থেকে আঁকবে না, আমি দেখাচ্ছি, তোমরা দেখো, তাই না? এই অনুভূমিক রেখাকে কি বলে? এক্স অক্ষ। আর এই উলম্ব মানে লম্বালম্বী রেখাকে কি বলছে? ওয়াই অক্ষ। দেখো দুইটা রেখা যেই বিন্দুতে মিলছে ওইটাকে কি বলে? মূল বিন্দু, তাই না? ছোট ক্লাসে আমরা শিখে আসছি। আচ্ছা, তাহলে এক্স অক্ষকে কি নাম দিয়ে প্রকাশ করে? এইটা এক্স, আর এই পাশেটাকে কি বলে? এক্স প্রাইম। কি বলে? এক্স প্রাইম। আর উপরটাকে কি বলে? বড় হাতের ওয়াই। আর নিচেরটাকে কি বলে? ওয়াই প্রাইম, তাই তো? আমরা যখন দেখো এই দুইটা রেখা, এটা হলো অনুভূমিক আর এটা কি উলম্ব, মানে লম্বভাবে যে রেখাটা ছেদ করে, দেখো ও বিন্দু, ও বলতে আসলে কি বোঝায়? মূল বিন্দু। তাহলে সবসময় মনে রাখবে মূল বিন্দুর এটা কি বাম পাশ, আর এটাকে কি বলে? ডান পাশ। তার মানে মূল বিন্দুর বাম পাশে সব এক্স এর মান কি হয়? মাইনাস। তার মানে এই পাশেও মাইনাস, আবার এই পাশেও কি এক্স এর মান মাইনাস হয়। তার মানে এইখানেও বিয়োগ, এখানেও কি বিয়োগ। আর মূলবিন্দুর ডান পাশে, তার মানে এই উপর নিচ সব দিকে এক্স এর মান কি হয়? প্লাস। তার মানে এখানেও প্লাস, আবার এখানেও কি হচ্ছে? প্লাস। আবার ওয়াই এর ক্ষেত্রে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সবসময় মনে রাখবে মূল বিন্দুর উপরের দিকে ওয়াইয়ের মান সবসময় প্লাস, আর নিচের দিকে কি হয়? মাইনাস। তার মানে এই পাশে, এই যেহেতু মূল বিন্দুর উপর দিক কোনটাকে বোঝায়? এই পাশেরটা। তার মানে এখানেও ওয়াইয়ের মান কি হয়? প্লাস। এই পাশে কি হয়? প্লাস। আর নিচে মূল বিন্দুর নিচের দিকে হয় কি? ওয়াইয়ের মান মাইনাস। এখানেও ওয়াইয়ের মান কি হয়? মাইনাস। আচ্ছা, তোমরা ছোট ক্লাসে কিন্তু শিখে আসছো যে গ্রাফ কাগজে চিত্র আঁকতে গেলে, গ্রাফ অঙ্কন করতে গেলে অবশ্যই কি লাগে? কতগুলো বিন্দু লাগে, তাই না? বিন্দু না থাকলে কি আমরা সেই চিত্র আঁকতে পারি না? একটা জিনিস, যেমন বিন্দুগুলো কেমন থাকে মনে পড়ে? ধরো এ হলো একটা বিন্দু, ওই বিন্দু গ্রাফ কাগজে আঁকতে গেলে কার কার মান লাগবে? দুইটা মান লাগে, তাই না? একটা কার মান? এক্স এর মান, আর একটা কি? ওয়াই এর মান। ধরো এক্স এর মান যদি 2 ধরলাম, সেখানে ওয়াই এর মানটা কি হয়? একটা আমি বানাই ধরি, একটা 3 হয়, তাই তো? দেখো এখানে এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও কিন্তু প্লাস। তাহলে এসব বিন্দু, এইগুলোকে কি বলে? স্থানাঙ্ক। এই বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক ছাড়া গ্রাফ কাগজে বিন্দু স্থাপন করা সম্ভব না। তাহলে দেখো এখানে এই প্রথমটাকে কি বলে? ভুজ। প্রথমটাকে কি বলে? ভুজ। আর এই দ্বিতীয় সংখ্যাকে কি বলে? কোটি। আসলে ভুজ বলতে আমরা এক্স এর মানকে বুঝবো, ঠিক আছে? প্রথম সংখ্যাটা আসলে কার মান? এক্স এর মান। আর কোটিটা কার মান? ওয়াই এর মান। মনে থাকবে তো? তাহলে এই যে দেখো দুইটাই বিন্দু, এক্স আর ওয়াই এর মান দুইটাই প্লাস। প্লাস হলে কোন দিকে বসবে? এটাকে দেখো, এই এই যে যে প্রথমে যে খোপটা, দেখো এই দুইটা রেখা যখন যোগ হলো, দেখো 4টা ভাগে বিভক্ত হয়, 1 2 3 4। তাহলে এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। কি বলে? এই প্রথম ভাগটাকে কি বলছে? প্রথম চতুর্ভাগ। তারপর এটাকে কি বলা হয়?
দ্বিতীয় চতুর্ভাগ, এগুলো তো আসলে তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো, তারপরও বোঝার জন্য আরেকবার রিপিট করছি। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটাকে কি বলবো বলো তো? তৃতীয়, তাই না? তৃতীয় চতুর্ভাগ। এই শেষেটাকে কি বলবো? চতুর্থ চতুর্ভাগ, তাই তো? আমি আর চতুর্ভাগ কথাটা লিখছি না। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি দেখো এক্স আর ওয়াই দুইটা মানই ধনাত্মক মানে প্লাস, সেটা কোথায় বসবে? এই প্রথম চতুর্ভাগে। যদি আবার দেখো কখনো বিন্দু এক্স এর মান মনে করো মাইনাস আর ওয়াই এর মানটা আসছে সাপোজ 3, তাহলে বলতে পারো, এখানে খেয়াল করো, এক্স এর মান কি মাইনাস, তাহলে মাইনাস কোন দিকে? এই যে। আর প্লাস 3 কি প্লাস, তার মানে এই পাশে, তার মানে এই বিন্দুটা কোথায় বসবে? দ্বিতীয় চতুর্ভাগে। ঠিক একইভাবে মনে করো যদি দুইটা মানই এক্স আর ওয়াই এর দুইটা মানই মাইনাস হয়, তাহলে এটা কোথায় বসবে? তৃতীয়। আর যদি দেখো এক্স এর মান প্লাস আর ওয়াই এর মান কি হচ্ছে? মাইনাস, যেমন দেখো এখানে 2 আর এটা -3, তাহলে এটা কোন দিকে বসবে? এই চতুর্থ ভাগে বসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমি কেন শিখাইলাম? এটা প্রাইমারি একটা ধারণা, মানে প্রাথমিক একটা ধারণা দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এখানে যত সংখ্যা আছে এখানে কি কোনো মাইনাস আছে? না, কোথাও মাইনাস নেই, দেখেছো? আর এটাকে কিন্তু তোমরা মাইনাস ভাববে না, এটা কিন্তু মানে 45.5 থেকে থেকে কে ড্যাশ দিয়ে বুঝায়, থেকে 49.5, মানে 45.5 থেকে 49.5কে বোঝায়। এখানে এই চিহ্নকে মাইনাস ভাববা না, এইটা হচ্ছে কি একটা ড্যাশ, মানে এত থেকে এত পর্যন্ত। ওই থেকে কে বাংলার থেকে কে এখানে গণিতে এই হাইফেন দিয়ে বুঝায়। তাহলে আমাদের শুধুই প্রয়োজন, বুঝলাম যেহেতু এক্স আর ওয়াই মান প্লাস, তাহলে আমাদের শুধুই দরকার কি? এই প্রথম চতুর্ভাগ, এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই তিনটা ভাগ প্রয়োজন নাই। তাই গ্রাফে শুধু আমি যদি একটু আঁকি তাহলে তাতেই যথেষ্ট। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কি দরকার? প্রথম চতুর্ভাগ। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, আমরা তো বিন্দু বসাবো, তাই না? তাহলে আমার এক্স অক্ষ বরাবর কতগুলো সংখ্যা দরকার, আর ওয়াই অক্ষ বরাবর কতগুলো সংখ্যা দরকার, তাই তো? আচ্ছা, তাহলে দেখো কিভাবে করি। আর যেহেতু প্রথম চতুর্ভাগ দরকার, তাহলে আমরা দেখো কিভাবে আঁকছি। এই লম্ব বরাবর খেয়াল করো, এই গ্রাফ কাগজের যে দাগ আছে ওই দাগ বরাবর আমি একটা ডার্ক করে একটা রেখা নিচ্ছি। ডার্ক করে রেখা হচ্ছে ঘন করে রেখাটা নিচ্ছি, অর্থাৎ আমার উদ্দেশ্য এটাকে এক্স অক্ষ বোঝানো। আর এই নিচেরটাকে, এই যে নিচেরটা, এই নিচের রেখাকে আমরা এক্স অক্ষ মনে করি। ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা দেখো, নিচে এই রেখা বরাবর আমি একটা মোটা দাগ দিয়েছি, বাঁকা হয়ে গেছে কারণ হাত দিয়ে এঁকেছি, তোমরা হাত দিয়ে আঁকবে না। এই রেখা বরাবর স্কেলটাকে রেখে তোমরা, আর গ্রাফ আঁকতে হয় সবসময় পেন্সিল দিয়ে, কলম দিয়ে না কিন্তু। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার মনে করো এক্স অক্ষ। তাহলে এটাকে আরো বাড়িয়ে দিই, তাহলে দেখো তাহলে এই যে আমি এটাকে ওয়াই অক্ষ ধরলাম, মানে এই রেখাটাকে ওয়াই ধরলাম, আর এই রেখাটাকে আমি এক্স অক্ষ ধরলাম, নিচের এই রেখাটাকে খেয়াল করো।
ঠিক আছে। এবং দেখো এই শেষের দিকে আমি একটা অ্যারো চিহ্ন দিয়েছি, এখানেও কিন্তু একটা অ্যারো চিহ্ন দিয়েছি। আচ্ছা, সবসময় মনে রাখবা আয়তলেখা অঙ্কনের জন্য নিচে সবসময় অবিচ্ছিন্ন শ্রেণী সীমা থাকে। এক্স অক্ষ বরাবর কি থাকবে? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। আচ্ছা দেখো আমাদের প্রথম সংখ্যাটা কত? 45.5। আসলে আমরা জানি আমাদের মূল বিন্দু, দেখো এই রেখাটা আর এই রেখাটা তো পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। দেখো এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা আসলে কি আমাদের মূল বিন্দু, তাই তো? অর্থাৎ এই বিন্দুতে সবসময় মনে রাখবে এই মূল বিন্দুতে এক্স এর মানও কি হয়? 0, আবার ওয়াই এর মানও 0। তার মানে এখানেও 0, আবার কি ওয়াই এর মানও 0। বোঝা গেছে? আচ্ছা, তো সবসময় আমরা আয়তলেখা অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কোথায় লিখব? এক্স অক্ষ বরাবর। আর গণসংখ্যা কোথায় লিখব? ওয়াই অক্ষ বরাবর। তোমার গ্রাফ কাগজে এই যে যে ক্ষুদ্রতম বর্গগুলো আছে, আমার তো এই বর্গগুলো বড় বড়, তাই না? এই জন্য আমি দুইটা ঘর সমান 1 ধরতে পারি, বা একটা ঘর সমানই 1 ধরতে পারি, অথবা এই ক্ষুদ্রতম একটা বর্গ সমান আমি 5 ধরতে পারি। ঠিক আছে, যেমন এখানে আমার ঘর সংখ্যা কম, তাই তো? তাহলে এই ছোট্ট ঘর সমানই আমি কি ধরতে পারি? 5। তারপরের ঘর সমান কি? 10। তারপরেরটা কি ধরতে পারি? 15, 20। ক্লিয়ার? তো তোমরা তোমাদের ওখানে দেখবে, তোমাদের গ্রাফ কাগজে দেখবে এরকম গ্রাফ ছোট ছোট বর্গ আছে। তোমার সুবিধা মতো তোমার যদি ঘর পেজ বড় হয় তাহলে দুইটা ঘর সমান তুমি 5 ধরতে পারো তোমার সুবিধা মতো, বা একটা ছোট ঘর সমান তুমি 1 ধরতে পারো। যদি 1 ধরে দেখো যে হ্যাঁ তোমার সব সংখ্যাগুলো বসানো যায় তাহলে বসাবে, আর যদি দেখো যে না তোমার পেজ ছোট তাহলে এই এক একটা ঘর সমানে তুমি 5 ধরো বা 10 ধরো। মানে এটা তোমার কাগজের লেন্থ ডিপেন্ড করবে, মানে কাগজ যত বড় হবে তুমি তাহলে ওই প্রত্যেকটা ঘর সমান অল্প সংখ্যা ধরতে পারো, কিন্তু কাগজ যদি ছোট হয় তাহলে এক একটা ঘর সমান একটু বেশি করে ধরবে। ঠিক আছে, ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি শুরু করছি। আমার তো এখানে দেখো 44.5, তার মানে এখানে মূলবিন্দু 0-র পর এক্স এর 0-র পর কী হওয়া উচিত? এখানে যদি একটা ঘর সমান 1 ধরে তাহলে এখানে 1 ধরা উচিত, তারপরের ঘর কী হওয়া উচিত? 2, 3। তাহলে এরকম যদি হয় তাহলে তো আমি এত বড় সংখ্যাগুলো এখানে লেখা সম্ভব হচ্ছে না। তাহলে আমি কি করব? একটা বুদ্ধি করি। দেখো 44.5, তার আগের সংখ্যাগুলো তো আমার গ্রাফ কাগজে বসানোর প্রয়োজন নাই। তাহলে আমরা দেখো শুরুতে যেই সংখ্যাটা থাকবে আমরা সেই সংখ্যা দিয়ে কিন্তু দেখো কাজ শুরু করি। আমার শুরুতে কি সংখ্যা আছে? 44.5। তাহলে তোমার ইচ্ছা মতো আমি 0-র পরে দুইটা ঘর বাদ দিয়ে দিলাম, আমার প্রয়োজনে আমি দুইটা ঘর বাদ দিলাম, তোমরা ইচ্ছা করলে আর একটা ঘরও বাদ দিতে পারো। আমি দুইটা ঘর বাদ দিয়ে 44.5 থেকে শুরু করছি। দেখো তার মানে এই যে বিন্দুটা এইটাকে আমি কি ধরছি? 44.5। আর প্রত্যেকটা ঘর সমান আমি 5 করে ধরি। দেখো এখানে শ্রেণী ব্যবধান কিন্তু দেখো 45 থেকে 49, তার মানে 5, 6, 45, 46, 47, 48, 49। তার মানে শ্রেণী ব্যবধান কত? 5। তার মানে এই প্রথম বিন্দুটা 44.5 ধরলাম, পরের বিন্দুকে 5 করে যদি ধরো তাহলে এটা কি হবে? আচ্ছা আমি এখানে বাঁকা করেই লিখি তাহলে। প্রথম বিন্দুকে 44.5, তার মানে পরের বিন্দুটা কি হবে? যদি প্রত্যেকটা ঘর সমান 5 ধরো তাহলে পরের সংখ্যাটা কি হবে? 49.5। দেখো এই যে আমি লিখছি। তারপরের আরও 5 ঘর কি হয় বলো তো? 54.5। এই যে দেখো বিন্দুগুলো আমি লিখে যাচ্ছি। আচ্ছা, তারপরের 5 ঘর কি হয়? 59.5। অথবা আরও যদি সহজভাবে বলি,
এই 2 ঘর সমান তোমরা 5ও ধরতে পারো আরও সৌন্দর্যের জন্য, তাহলে আর ঘিচি ঘিচি হবে না। তোমাদের সুবিধার জন্যই বলি। ধরো এই 2টা ঘর, এই এই ছোট ছোট 2টা ঘর সমান আমি 5 ধরলাম, তার মানে এটা 44.5, পরের 2 ঘর মানে এই যে দেখো 1 2, তাহলে এটা কি হবে 49.5। আবার পরের 2 ঘর পরে, তার মানে এইটা, তাই না? তাহলে এটা কি হয় 54.5। পরের 2 ঘর, তার মানে এখানে, তাহলে কি হয় 59.5। আবার পরের 2 ঘর সমান 5 ধরলে কি হয় 64.5। আচ্ছা, আবার আরও পরের 2টা ঘর সমান 5 ধরো, তাহলে কি হচ্ছে দেখো 69.5। ওয়েল, আবার 2টা ঘর সমান 5 ধরো, তাহলে 69.5-এর সাথে আরও 5 যোগ করো, তাহলে শেষে কি আসবে 74.5। বুঝা গেছে? তাহলে দেখো শুরুটা কিভাবে করলাম। যেহেতু আমরা শুরু করছি 44.5 দিয়ে, কারণ আগের সংখ্যাগুলো তো আমার দরকার নেই, এই জন্য এই মাঝখানে দেখো এটা তো 0 মানে মূল বিন্দু এক্স, এই 0 থেকে শুরু করলাম, তাহলে 2টা ঘর মনে মনে বাদ দাও, তাহলে 44.5 আরও 2টা ঘর, এই 2টা ঘর সমান 5 ধরো, তাহলে আরও 5 যোগলে 49.5, আরও 5 যোগ করো 2টা ঘর, এই 2টা ঘর সমান 5 ধরো, তাহলে 54.5। এইভাবে প্রত্যেকটা সংখ্যা লিখো, এবং এর পরের 2 ঘর কি হবে আরও 5 যোগ হবে, কারণ 2 ঘর সমান কি ধরেছি 5, তাহলে আরও যোগ হলে কি হয় বলো তো 79.5, তার মানে এই ঘর। তার মানে প্রতি 2 ঘর সমান কত ধরলাম 5, 5 করে করে দেখে প্রত্যেকটা সংখ্যা আমি বসায় ফেললাম। ক্লিয়ার? আচ্ছা, এইবার এটা কি এক্স অক্ষ বরাবর, এবার ওয়াই অক্ষ বরাবর কি আঁকবো বলো তো গণসংখ্যা। আচ্ছা, এখানে দেখো সর্বোচ্চ সংখ্যা সবচাইতে বড় সংখ্যা কি 20, আমার কি 20টা ঘর হবে? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, না হবে না। তাহলে আমরা কি করব, তাহলে আমরা একটা কাজ করি, প্রত্যেকটা ঘর সমান 4 ধরি, মানে এক একটা ঘর সমান কত ধরবো 4, তার মানে এইটা হলো 4, পরের আবার ঘর সমান আরও 4 হলে কত হয়, এইটা যদি 4 হয় পরের ঘরটা সমান কি হবে আরও 4, 4 4 কত হয় 8, এই 8-এর সাথে আবার আরও 4 যোগ করো, তাহলে প্রত্যেকটা ঘর সমান আমরা কি ধরছি 4 ধরছি। তাহলে প্রথমটা 4, পরের আরও 4, 4 4 8, পরের আরও 4, তাহলে কত হয় 12, আরও 4 যোগ করো 16, আরও 4 যোগ করো 16 আর 4 কত হয় 20, আরও যোগ করো কত হয় 24, তাই না? দেখেছো? তার মানে প্রতি ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘর সমান, প্রতি এক একটা বর্গের ঘর সমান 4 ধরে নিয়েছি, তাই না? প্রথমটা 4, পরে আরও 4 বাড়লে 8, এইভাবে আমি লিখলাম। দেখো আমার সর্বোচ্চ সংখ্যা 20 না, দেখো 20 পর্যন্ত চলে আসছে, তাই আমার পরের সংখ্যাগুলো না লিখলেও কি চলে, তাই তো? দেখো এবার আমি লিখি, দেখো 44.5, এই যে 44.5 বলতে এই বিন্দুকে বোঝাচ্ছে, 49.5 তার মানে কি এই প্রথম 2টা বিন্দুকে বোঝাচ্ছে। তাহলে দেখো 44.5 এই বিন্দু থেকে পরের বিন্দু 49.5, এই বিন্দুর গণসংখ্যা কত দেওয়া আছে 4, তাহলে দেখো 44.5 এই বিন্দুকে 4, 4 কোনটা বাবা দেখো ওয়াই অক্ষ বরাবর এখানে 4 লেখা আছে, তার মানে এই যে এই রেখার পুরাটাই কিন্তু আসলে কি 4, এই জায়গায় সব জায়গায় ওয়াইয়ের মান কি হবে 4, তার মানে দেখো
খেয়াল করো 44.5 মানে এই বিন্দুটা, সেটাকে দেখো কত পর্যন্ত নিব, 4 পর্যন্ত। দেখো এই যে নিয়ে নিয়ে দেখো এই যে 4 আর এই যে 45.5, 44.5, ঠিক 49.5 এর জন্য কি আছে 4। তাহলে এই দেখো 49.5কে ঠিক এই যে এই লাইনটা তো পুরোটাই 4, তার মানে এই 49.5 এই বিন্দুকে দেখো এই পর্যন্ত নিলাম, এই 4 পর্যন্ত নিলাম। তাহলে দেখো এটা একটা আয়তলেখ হয়ে যাচ্ছে না? খেয়াল করো এই যে এইটা এইটা দেখো এগুলো এক একটা কি হয়ে যাচ্ছে, আয়তলেখ হয়ে যাচ্ছে না? আবার দেখো পরেরটা কি, 49.5 দ্বিতীয় শ্রেণী 49.5, সেখানে গণসংখ্যা কত 8। তাহলে এইবার 49.5 মানে বিন্দু কোনটা, এইটা। তাহলে সেই ক্ষেত্রে গণসংখ্যা কত 8। দেখো এই দ্বিতীয় লাইনটা, এই যে এই লাইনটা পুরাটাই কিন্তু 8, তাই না? তাহলে এইটাকে আমি এই 49.5কে 8 পর্যন্ত নিব, যেহেতু আমার গণসংখ্যা কত দেওয়া আছে 8। এই যে দেখো 8 বরাবর নিয়েছি। তারপর ঠিক একইভাবে 54.5 সেটাও কিন্তু 8 পর্যন্ত। তার মানে কি এই যে 54.5 এটাকেও আমরা কি করব 8 পর্যন্ত নিলাম, দেখেছ? তাহলে এই যে দেখো এই যে নিচে একটা গ্রাফ আমরা আর একটা আয়তলেখ পাচ্ছি, এই যে আবার এই বরাবর দেখো এইটা 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 এটা কিন্তু কি এক একটা পিলারের মতো, একটা আয়তলেখের মতো। তাহলে এই যে মাঝখানের অংশটুকু উপর থেকে নিচ পর্যন্ত এই অংশটুকু আমরা কি করে দিলাম, এরকম দাগ টেনে তোমাদের দেখাই দিলাম। ক্লিয়ার? সো একইভাবে বাকিগুলো করে ফেলো। দেখো 54.5 সেখানে গণসংখ্যা কত 10, তাহলে 54.5 গণসংখ্যা 10। দেখো এটা কি 12 না? 8 আর 4-এর তফাৎ কত 4, কারণ প্রত্যেকটা ঘর সমান কত ধরেছে 4। তার মানে 8-এর ঠিক মাঝখান বরাবর কি হবে আরো 2, 4 কে অর্ধেক করলে কি হয় 2, তার মানে এটা 8, আর মাঝখান বরাবর কি হবে অবশ্যই 2, তার মানে ঠিক এই জায়গায় তোমার কত হতে হবে 10। দেখো এই ওয়াই অক্ষ বরাবর কোথায় 10 নাই, তার মানে 8, যেহেতু এই প্রত্যেকটা ঘর সমান 4 ধরেছি, এই মাঝখান বরাবর কি হবে, এই যেহেতু 4, 4কে অর্ধেক করলে আরো 2 পাওয়া যায়, তাহলে এই মাঝখান বরাবর 8-এর সাথে আরো মাঝখানটা যোগ করলে কত হয় 2, তাহলে অর্ধেক করলে 2, তার মানে এই জায়গাটা হচ্ছে তোমার 10। তাহলে ঠিক এই বরাবর নিয়ে আসো, এই যে 10, 54.5, আর তারপর কি আছে 59.5, এইটার জন্য কিন্তু কি দেওয়া আছে 10। তার মানে ঠিক এই পরের রেখা, এই যে পরের 59.5কে ঠিক এই বিন্দু বরাবর নিয়ে আসো, কারণ এইটা তো আসলে পুরাটাই কি তোমার মনে মনে 10, তাই না? আচ্ছা এখন আমরা কি করব, এই দুইটা বিন্দু যোগ করে দিব, তাই না? এখন দেখো এই উপর নিচে এই জায়গা পুরাটাই কি একটা আয়তলেখ, এই আয়তলেখকে বোঝানোর জন্য আমরা এরকম দাগ টেনে দিব অথবা পেন্সিল দিয়ে ডার্ক করে দিব, বোঝা যাচ্ছে? আচ্ছা এখন আবার দেখো 59.5 থেকে 64.5, তার মানে এই 59.5 থেকে 64.5 এটা হলো 20 পর্যন্ত, এটা কি 20 পর্যন্ত। তাহলে আমার 20-এর লাইন কোনটা দেখো এই যে এটা, তাই না? তাহলে এইটা 59.5 এটা কত 20, আবার 64.5ও কিন্তু কি 20 পর্যন্ত, তাই না? তাহলে এই 20-এর পুরো লাইনটাই তো এটা, তাহলে ঠিক এইটাকে উপর দিকে বাড়াও, বাড়ায় বাড়ায় এই জায়গায় নিয়ে আসো, তারপর স্কেল দিয়ে তোমরা কিন্তু এটাকে মোটা করে দেখিয়ে দিবে, ঠিক আছে? তাহলে বোঝা যাবে পিলারটা আমার কোনটা, মানে আয়তলেখটা কোনটা সেটা ভালো করে স্কেল দিয়ে সোজা করে টেনে দেখাই দিবে। ঠিক একইভাবে আমরা স্কেল দিয়ে এখন তোমরা স্কেল বরাবর নিয়ে আসো, নিয়ে এসে দেখাও।
তো শিক্ষার্থী বন্ধুরা এই মাঝখানের এই এই যে আয়তটা সেটাকে আমরা বোঝানোর জন্য এরকম মোটা চিহ্ন দিয়ে দেখাই দিব। তাহলে এখন আমরা কি করব, যোগ করতে থাকবো। এই মাঝখানে এরকম দাগ দিয়ে দিব যাতে এই পিলারগুলো ভালো মতো বোঝা যায়। ঠিক আছে, ঠিক বাকিগুলো একই নিয়মে পারবে না। দেখো তোমরা নিজেরা আমার সাথে সাথে ট্রাই করে যাও। এবার কি হচ্ছে 64.5 থেকে 69.5, তার মানে আমার রেখাকোণটা এই যে 64.5 থেকে 69.5, এই যে। ঠিক আছে, এটা কত দেওয়া, 12। তাহলে দেখো 64.5 তোমার 12 কোণটা এই যে দেখো, এই যে এখানে আমি দিয়ে রেখেছি 12, তাই না? এই যে 0 4 8 আর এটা কি 12, তাহলে এইটা হবে এই যে 12, আবার 69.5ও কিন্তু কি 12, তাই না? এখন স্কেলের সাহায্যে ঠিক একইভাবে এই যে রেখা, এই দুইটা বিন্দু কি করব, যোগ করে দিব, তাই না? আবার এই পাশে কি করতে হবে, যোগ করে দিতে হবে। এই যে উপরের এই বিন্দু আর এই বিন্দু আমরা কি করব, স্কেলের সাহায্যে যোগ করে দিব। অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু, আবার উপরের বিন্দু আর এই যে নিচের বিন্দু স্কেলের সাহায্যে সুন্দর মতো যোগ করে দিব। এবং ভালো করে বোঝার জন্য আমরা এরকম দাগ টেনে দিব। দেখছো এক একটা আয়তলেখর মতো পিলার হচ্ছে, খেয়াল করছো? ঠিক একইভাবে 6, দেখো আমরা এটা জানি, এটা 0, এই যে 4, পরেটা কি 8, 4 আর 8-এর মাঝখানে কি থাকে, 4 না? 4কে অর্ধেক করো, 8-এর থেকে 4 গেলে কত হয়, 4। এই 4কে অর্ধেক করলে তো আসলে 2 পাওয়া যায়, তাই না? তাহলে ঠিক মাঝখান বরাবর সংখ্যাটা কি হবে তোমার 6, তাই তো? তাহলে এই বরাবর যে রেখাটা সেটা হবে কি তোমার 6। তাহলে দেখো 69.5 থেকে 74.5, তাহলে এখান থেকে এখানে যোগ করবে, আর তোমার 6 কোথায়, এখানে, তাই তো? তাহলে ঠিক এই বরাবর, ঠিক এই রেখার মাঝখানে আর এই রেখার মাঝখানে, এই দুইটা রেখা যোগ করে দাও। ক্লিয়ার? তাহলে দেখো এইটাই হলো কি আমার আয়তলেখ অঙ্কন। আর এই এক্স অক্ষ বরাবর এটা লিখবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখানে লিখে দিবে এটা হলো কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এই পাশেরটা কি ছিল, গণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা সবসময় হবে গণসংখ্যা, আর এটা হবে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা হলো কি আমার হলো আয়তলেখ অঙ্কন। এখন যেইভাবে চিত্রটা এঁকেছি সেইটা বর্ণনা, এই ঠিক আমার তো এখানে আর জায়গা নেই, তাই আমি এই ছকের পাশে লিখে দিচ্ছি, তোমরা খাতায় সেই কাজটা করবে না। এই যে তোমরা আশা করি আমার সাথে এই গ্রাফটা অঙ্কন করেছো, এই গ্রাফের কাগজটা তোমার খাতার উপরে, এই খাতার উপরে স্টেপলার করে নিবে, নিচে এই ছকটা তৈরি করবে, আর এই যে গ্রাফের চিত্রটা অঙ্কন করেছো এইটার বর্ণনাটা এই তার নিচে লিখবে। অর্থাৎ এই ছক কাগজের নিচে বর্ণনাটা লিখবে। এখন জায়গা, এই ছকের নিচে বর্ণনাটা লিখবে। এখন জায়গার কারণ নাই বলে আমি এই পাশে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখে যাবে। ঠিক আছে, তাহলে কিভাবে লিখছি দেখো, ছক কাগজে এইভাবে লিখবে, কাগজে, এটা কি অক্ষ, এটাকে কি বলে, এক্স অক্ষ, তাই না? তাহলে এটা লিখবো
এক্স অক্ষ বরাবর কি লিখলাম, ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি দুই ঘর প্রতি, দেখো দুই ঘর সমান কি ধরেছি 5 না, প্রতি দুই ঘর সমান 5 একক ও 5 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ও ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘর সমান 4 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়ত লেখ্য অঙ্কন করি। মূলবিন্দু থেকে থেকে 44.5 আগ পর্যন্ত এর পর্যন্ত বোঝানোর জন্য ভাঙ্গা চিহ্ন ব্যবহার করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, আমি যা চিত্রে এঁকেছি গ্রাফে আমি তাই কিন্তু বর্ণনা লিখেছি। দেখো কি লিখেছি, ছক কাগজে, এটা তো এক্স অক্ষ তাই না, এক্স অক্ষ বরাবর প্রতি দুই ঘর সমান কত ধরেছি 5 একক ধরে নিচে কি বসিয়েছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ও ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘর সমান কত ধরেছি 4 একক ধরে কি বসিয়েছে গণসংখ্যা। এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর গণসংখ্যা এই দুইটা ধরে আমরা কি অঙ্কন করলাম, আয়তলেখ অঙ্কন করলাম। এবং শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই মূলবিন্দু মানে কি, ও থেকে 4.5, এখানে তো অনেক সংখ্যা আছে তাই না, 1 2 3 4, সেটা তো আর দেখানো সম্ভব হচ্ছে না। ওইটা বোঝানোর জন্য আমরা এক ধরনের ভাঙ্গা চিহ্ন ব্যবহার করব। দেখো যে এরকম ভাঙ্গা চিহ্ন অবশ্যই দিবে, তাহলে বোঝা যাবে এই মূলবিন্দু থেকে 44.5 পর্যন্ত অনেক সংখ্যা আছে, যেটা আমরা এই ভাঙ্গা চিহ্ন দিয়ে দেখালাম। ঠিক আছে, এইটুক হলো। আমি আবার বলছি, পরীক্ষার খাতায় প্রথমে যে প্রথমে এই ছকটা তৈরি করবে, শুরুতে এই ছকটা তৈরি করবে, তারপর যে গ্রাফ কাগজটা অঙ্কন করবে সেইটা নিচে স্টেপলার দিয়ে লাগাবে, তার নিচে এই এই যে যে গ্রাফ এঁকেছো সেটার বর্ণনা লিখবে। ঠিক আছে, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝেছো। সামনের ক্লাসে দেখবা এই এই আয়তলেখ্য থেকে কিভাবে বহুভুজ অঙ্কন করা যায়, নেক্সট ক্লাসে আমি তোমাদের শিখাবো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা যেন না হারায়, খাতাটা নিয়ে সামনের ক্লাসে অবশ্যই
আসবে। আর এখন বাড়ির জন্য আমি একটা ক্লাস ওয়ার্ক দিয়ে দিই, তোমরা করবে। অনুশীলনী অনুশীলনী 17 এর 15 গ দেখবে ওখানে কি লেখা আছে, আয়তলেখ অঙ্কন। ঠিক আছে, আয়তলেখ অঙ্কন থেকে কিভাবে প্রচুরক আঁকা যায় সেটা আমি পরের ক্লাসে শেখাবো, কিন্তু ওই গণসংখ্যা নিবেশন ছক থেকে কিভাবে আয়ত লেখা যায় শুধু এই আয়তলেখ অঙ্কনটা তোমরা করবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এটা SW। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা হলো উদাহরণ 3। ঠিক আছে, এটা হলো কি উদাহরণ 3 আর অনুশীলনী 17 এর 15 গ অবশ্যই করবে। এই দুইটা হচ্ছে উদাহরণ 3-এ দেখো, উদাহরণ 3-এর ক বহুবস্তু শিখাই নাই, 3-এর ক। তাহলে উদাহরণ 3-এর ক ওখানে আছে কি আয়তলেখ অঙ্কন, সেটা আঁকবে। আর এর সাথে অনুশীলনী 17 এর 15 গ আঁকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি আমার সাথে সাথে একে তোমরা চেষ্টা করেছো। আরও আমি জানি বাসায় গিয়ে তোমরা যখন এটা আবার করবে তোমাদের কাছে এটা আরও ইজি হবে। ঠিক আছে, আর যদি তোমরা না বুঝো অবশ্যই আমাকে জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তুলে নাও। আচ্ছা, তুলে নিয়েছো নিশ্চয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।